হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রয়্যাল এডুকেয়ার। আমি তোমাদের জয়দীপ স্যার। আমি নিয়ে এসেছি আজকে ভূগোলের মডেল কোশ্চেনের সেট 2। দেখো, আশা করি আগের সেমিস্টারের যে কোশ্চেনগুলো ভালোভাবে চলছে, তোমাদের মডেল কোশ্চেনের সেটগুলো যেগুলো হয়েছে সেগুলো তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করছো। দেখে নাও, আমরা একের দাগের প্রথমের কোশ্চেনগুলো দেখব। বিভাগ ক থেকে বিকল্প প্রশ্নগুলি। শান্তমণ্ডল বলা হয় কোন স্তরটাকে? শান্তমণ্ডল বলা হয়। দেখো, আমরা পড়েছিলাম ট্রোপোস্ফিয়ার, সবার নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, তাই তো? এই ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, তাই না? ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। তাই এখানে ট্রপোস্ফিয়ার হবে না। এই যে স্ফিয়ারটা দেখছি আমরা, স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ুমণ্ডল, বায়ু প্রবাহ, বায়ুমণ্ডলে বায়ু প্রবাহ খুব একটা দেখা যায় না। তাই জন্য এই স্তরটা শান্ত থাকে সারা বছর। তাই এটাকে বলা হয় শান্ত মণ্ডল। আমরা এখানে আরো একটা জিনিস এখান থেকে প্রশ্ন পাই, সেটা হচ্ছে আমাদের যে জেট বিমানগুলো, এই জেট বিমানগুলো অধিকাংশ ক্ষেত্রে এই স্তরে প্রবাহিত হয়। স্ট্র্যাটোস্ফিয়ারে তোমরা মনে রাখবে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের গুরুত্ব দেখা যায়, ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে। নেক্সট দেখো, অপশানে রয়েছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কি রয়েছে জানো? মেসোস্ফিয়ারে ও উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। আচ্ছা দেখো, তার পরের কোশ্চেনটা, বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপক, বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা বলতে বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার নির্দিষ্ট পরিমাণটাকে আমরা বায়ুর আর্দ্রতা বলি, তাই না? তাহলে বায়ুর আর্দ্রতা পরিমাপক যে যন্ত্রটা, সেই যন্ত্রটার নাম কি? সেই যন্ত্রটার নাম হয়ে যাবে হাইগ্রোমিটার। বাকিগুলো একটু বলে দিই। থার্মোমিটারের সাহায্যে বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয়, তোমরা জানো প্রত্যেকে। ব্যারোমিটারের দ্বারা বায়ুর চাপ মাপা হয়, তাই না? ব্যারোমিটার বায়ুর চাপ মাপতে কাজে লাগে। এবং তারপরে দেখো রয়েছে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার হচ্ছে বায়ুর গতিবেগ, কতটা জোরে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেই বিষয়টা এই অ্যানিমোমিটারে মাপা হয়। নেক্সট দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বলেছে ঠিক কোন সময় বৃষ্টিপাত হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ু, আমরা প্রত্যেকেই জানি মৌসুমী জলবায়ুর একটা বিপরীত অবস্থা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, তাই না? তাহলে এই মৌসুমী জলবায়ুর বিপরীত অবস্থা, আমাদের মৌসুমী জলবায়ুতে কোন সময় বৃষ্টিপাত হয়? প্রত্যেকে কমেন্ট করো। মৌসুমী জলবায়ুতে বৃষ্টিপাত কোন সময় দেখতে পাই? গ্রীষ্মকালে, তাই না? গ্রীষ্মকালে, বর্ষাকালে আমরা মৌসুমী জলবায়ুতে বৃষ্টিপাত দেখতে পাই। ঠিক এর বিপরীত অবস্থা, অর্থাৎ এই যে শীতকাল দেখতে পাচ্ছি আমরা, এই শীতকালে কি হয়? শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। পরের প্রশ্ন দেখো, বেরিং স্রোত প্রবাহিত হয়। বেরিং স্রোত কোথায় প্রবাহিত হয়? বেরিং স্রোত জানো একটা শীতল স্রোত, এই স্রোতটা প্রবাহিত হয় আমাদের প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয় বেরিং স্রোত। নেক্সট কোশ্চেন, বলেছে কোন নদীতে বান ডাকা দেখা যায়, তাই না? আগে অপশান রয়েছে গঙ্গা, নর্মদা, গোদাবরী, তিস্তা। তাহলে বান ডাকা, তিস্তা নদীতে তো বান ডাকা দেখা যায় না, গোদাবরী নদীতেও দেখা যায় না, নর্মদাতেও দেখা যায় না। তাহলে বান ডাকা দেখা যায় কোন নদীতে? সব থেকে বেশি পরিমাণে বদ্বীপ টদ্বীপ রয়েছে এই গঙ্গা নদীতে। তাহলে বান ডাকা দেখা যায় গঙ্গা নদীতে। পরে, ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন। ভারতে হেক্টর প্রতি ধানের উৎপাদন তোমরা প্রত্যেকে জানো, পাঞ্জাব প্রথম স্থান অধিকার করেছে। হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য হচ্ছে আমাদের পাঞ্জাব, তাই না? নেক্সট, উদীয়মান শিল্প বলা হয়। উদীয়মান শিল্প বলতে কোন শিল্পটাকে বলে? যে শিল্পটার ভবিষ্যৎ সম্ভাবনা খুবই প্রবল, তাই না? যে শিল্পটা ধীরে 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 প্রচুর বিকাশ ঘটে এবং অনেক বড় হয়ে ওঠে খুব কম সময়ের মধ্যে, সেই ধরনের শিল্পটাকে আমরা উদীয়মান শিল্প বলি। এখানে বলা হয় উদীয়মান শিল্প হচ্ছে পেট্রোরাসায়ন শিল্প, তাই না? পেট্রোরাসায়ন শিল্পকে আমরা উদীয়মান শিল্প বলে থাকি। পরবর্তী দেখো, 2021 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব। ভারতের জনঘনত্ব কত? না, ভারতের জনঘনত্ব তোমরা মনে রাখবে 382 জন প্রতি বর্গ কিমিতে। 382 জন প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে? চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে, স্লাইডে। দেখো, শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন রয়েছে 1 নম্বর করে। কি বলেছে? উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারে স্তরে পুড়ে ছাই হয়ে যায়। আমরা একটু আগেই যখন স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের কথা বলছিলাম, তখনই আমরা দেখেছি এই উল্কাপিণ্ডটা কি স্ট্র্যাটোস্ফিয়ারে পুড়ে ছাই হয়? হয় না। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে, তাই না? উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, তার নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তার নাম কি হবে? মেসোস্ফিয়ার। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? অশুদ্ধ, অর্থাৎ ভুল। নেক্সট, উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোতের মিলনে হিম প্রাচীর দেখা যায়। কি দেখা যায়? হিম প্রাচীর, তাই না? তাহলে হিম প্রাচীর উষ্ণ সমুদ্র স্রোত আর শীতল সমুদ্র স্রোতের মিলনে দেখা যায়, আমরা জানি। তাহলে এটা আমাদের হয়ে যাবে শুদ্ধ। পরবর্তী, দুর্গাপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কথাটা কি ঠিক? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, তাই তো? তাহলে দুর্গাপুরকে কি বলা হয় বলো না? দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়। দুর্গাপুরকে বলা হয় ভারতের রুড়। তাহলে এটাও হয়ে যাবে অশুদ্ধ, এটা ঠিক নয়। শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো কি রয়েছে? পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ। অ্যালবেডো কাকে বলে? আমরা জানি পৃথিবীতে সূর্য থেকে আলো আসে, সেই সূর্য থেকে যে কম আলোটা আসে সেটাকে আমরা কি বলি? ইনসোলেশন বলি, তাই না?
তাহলে সেই ইনসোলেশনকে আমরা যখন 100% ধরি, সেই 100%-এর থেকে পৃথিবী থেকে ক্ষুদ্র তরঙ্গে ইনসোলেশন ঢোকে এবং তারপরে বৃহৎ তরঙ্গে যে সূর্যরশ্মিটা বায়ুমণ্ডলে পুনরায় ফিরে যায় তার নাম হচ্ছে অ্যালবেডো। এই অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। কত পরিমাণ? 34%। দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে 34%। নেক্সট, একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হবে? 12 ঘন্টা 26 মিনিট। তোমরা প্রত্যেকেই জানো একটা কথা, একটি জোয়ার থেকে ভাটা তার সময়ের ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট, তাই তো? তাহলে 6 ঘন্টা 13 মিনিট একটা জায়গায় জোয়ার হয়, জোয়ারের পরে ভাটা আসে, ভাটার পরে যে জোয়ারটা হয় সেটা হচ্ছে গৌণ জোয়ার। তাহলে কি হলো? মুখ্য জোয়ার, ভাটা, গৌণ জোয়ার, তারপরে আবার ভাটা, আবার মুখ্য জোয়ার। তাহলে মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ারের সময় ব্যবধান 24 ঘন্টার উপরে চলে যাচ্ছে। আর আমাদের এখানে যেটা রয়েছে কোশ্চেনে, মুখ্য জোয়ার থেকে গৌণ জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট, তাই তো? নেক্সট, ভারতের শিকড় আলগা শিল্প বলা হয় কোন শিল্পটাকে? তাহলে শিকড় আলগা শিল্প বলতে কোন শিল্প? শিকড় আলগা শিল্প কথার অর্থ হচ্ছে এমন একটা শিল্প যে শিল্পটা কোনো পার্টিকুলার প্লেসে, যে বাজারের কাছে বা কাঁচামাল কেন্দ্রের কাছে স্থাপন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। শিকড় আলগা শিল্প হচ্ছে সেই সমস্ত শিল্প যে শিল্পগুলো বাজার, শিল্পকেন্দ্র, কাঁচামালের জায়গা, যে কোনো প্রতিষ্ঠানের কাছে শিল্পটা স্থাপন করা যায়, সেই শিল্পটাকে আমরা শিকড় আলগা শিল্প বলি। তাহলে শিকড় আলগা শিল্পের উদাহরণ কি হয়ে যাবে? কার্পাস বয়ন শিল্প। মনে রাখবে এই শিল্পগুলোর পণ্য সূচক সর্বদা 1-এর সমান বা তার কম হয়ে থাকে। নেক্সট কি রয়েছে? কোন কোন জলবায়ু অঞ্চলের উষ্ণতার সবচেয়ে কম হয়? কোন জলবায়ু অঞ্চলের উষ্ণতার প্রসার, সরি এখানে প্রভাব লেখা রয়েছে, এটা প্রসার হবে। কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে কম হয়? উষ্ণতার প্রসার বলতে, উষ্ণতার প্রসার হচ্ছে সেই জিনিসটা, দেখো কোনো একটা জায়গায়, যেমন আমি যদি মরু অঞ্চলের কথা বলি, তাহলে দিনের বেলা আমরা দেখি এই মরু অঞ্চলে উষ্ণতাটা প্রচুর বেড়ে যায় মরু অঞ্চলে, তাই না? মরুভূমিতে। আবার রাত্রেবেলা তার ঠিক বিপরীত অবস্থা দেখা যায়, খুব ঠান্ডা লাগে। তাহলে উষ্ণতা একসময় খুব বাড়ছে, আবার একসময় খুব কমে যাচ্ছে। তাহলে একটা দিনের মধ্যে উষ্ণতার প্রসারের কথা যদি আমরা দেখি, তাহলে অনেক ডিফারেন্স রয়েছে। কিন্তু ভেবে দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই উষ্ণতার প্রসারটা কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই না। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাদিন প্রায় সমান উষ্ণতা বিরাজ করে, দিন এবং রাতের মধ্যে উষ্ণতার প্রসার ওই ধরে রাখো 3 থেকে 4 ডিগ্রি, তার বেশি নয়। তাহলে সব থেকে কম উষ্ণতার প্রসার দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত? না, ভারতের গম গবেষণাগার হচ্ছে হরিয়ানা রাজ্যের কার্নালাম। হরিয়ানা রাজ্যের কার্নালা, এটা হচ্ছে গম গবেষণাগার। আচ্ছা, এর সাথে একটা জিনিস মনে রাখবে, আমাদের এগ্রিকালচার সেক্টরের যে প্রধান গবেষণাগারটি সেটা রয়েছে হচ্ছে আমাদের দিল্লির পুসাতে। নেক্সট, কোন শক্তির প্রভাবে পৃথিবীতে গৌণ জোয়ারের সৃষ্টি হয়? জোয়ারের জন্য আমরা জানি চাঁদ আর সূর্যের আকর্ষণ দায়ী, এছাড়াও যেটার জন্য গৌণ জোয়ার সৃষ্টি হয় সেটা হচ্ছে গিয়ে পৃথিবীর কেন্দ্রাতিক বল। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে কিন্তু সৃষ্টি হয়, গৌণ জোয়ারের সৃষ্টি হয়। বাম দিক ডান দিক মেলাও, দেখো কি রয়েছে। সবার প্রথম রয়েছে চিমুক। চিমুক হচ্ছে একটা বায়ু প্রবাহ, তাই না? তাহলে এই চিমুক বায়ু প্রবাহটা কোথায় দেখা যায়? চিমুক বায়ু প্রবাহটা দেখা যায় রকি পার্বত্য অঞ্চলে। ফোন হচ্ছে অন্য একটা বায়ু প্রবাহ, ফোন বায়ু প্রবাহটা দেখা যায় আল্পস পার্বত্য অঞ্চলে। আচ্ছা, এই বায়ু প্রবাহগুলোকে কি নামে ডাকা হয় বলতে পারবে কেউ? এই বায়ু প্রবাহগুলোকে ডাকা হয় স্থানীয় বায়ু নামে। কি বলা হয়? স্থানীয় বায়ু, তাই তো? দেখো পরবর্তী 2 মার্কের কোশ্চেনগুলো আমরা দেখবো এখন। কি রয়েছে? সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টির মধ্যে। আমি তোমাদেরকে অথবা যতগুলো রয়েছে সবগুলোই করে দিয়েছি এখানে। দেখো, প্রাকৃতিক সৌর পর্দা। প্রাকৃতিক সৌর পর্দা নামটা তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারে প্রত্যেকে শুনেছো। একটু আগে আমিও তোমাদেরকে যখন স্ট্র্যাটোস্ফিয়ারের কথা বললাম তখন আমিও আলোচনা করলাম। কি বললাম আমি? না, আমরা যখন দেখছি ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার, এবং সেই স্ট্র্যাটোস্ফিয়ারে O3 গ্যাস, কি গ্যাস? O3, অক্সিজেনের 3টা পরমাণুযুক্ত O3 গ্যাসের একটা লেয়ার পাওয়া যায় যাকে আমরা ওজোন স্তর বলি। এই ওজোন স্তর সূর্য থেকে আগত যত রকমের অতিবেগুনি রশ্মি রয়েছে এবং অন্যান্য ক্ষতিকারক যে রশ্মিগুলো, সেই সমস্ত রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে বাধা দেয়। তাই ঠিক পর্দা যেমনভাবে আমাদের সূর্যরশ্মির আশাটাকে আটকাতে পারে, আমাদের চোখে সূর্যরশ্মিটা সচরাচর খুব জোরে লাগে না, ঠিক একই রকমভাবে এই প্রাকৃতিক যে সৌর পর্দাটা, এই পর্দাটাও আমাদের বিভিন্ন রকম অতিবেগুনি রশ্মি থেকে যে সমস্ত ক্ষতিগুলো হওয়ার, সেই ক্ষতিগুলোর হাত থেকে রক্ষা করে।
তাই এটাকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। 1913 খ্রিস্টাব্দে চার্লস ফেব্রিক ও হেনরি ব্রুস স্ট্র্যাটোস্ফিয়ারে 25 থেকে 35 কিমি উচ্চতায় এই স্তরটাকে লক্ষ্য করেন। কি বলেছে, এই ধরনের যে স্তরটা লক্ষ্য করা যায়, এই স্তরটাকে মেনলি ভাবে যদি বলো সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। পরবর্তী প্রশ্ন দেখো, ফেরেলের সূত্র কি? ফেরেলের সূত্র বলতে কোনটা না, 1859 খ্রিস্টাব্দে 1859 খ্রিস্টাব্দে মার্কিন আবহাওয়াবিদ যে ফেরেল, তিনি কি করেছিলেন? সবার প্রথম তোমরা জানো কোরিওলিস বলের কথা তোমরা পড়েছো। কোরিওলিস বল কোনটা? কোরিওলিস বল হচ্ছে গিয়ে বিজ্ঞানী কোরিওলিস একটা কথা বলেছেন, যখন পৃথিবী আবর্তন করছে, পৃথিবীর আবর্তনের জন্য পৃথিবীতে যে চলমান শক্তিগুলো, যেমন বায়ু প্রবাহ, যেমন সমুদ্র স্রোত, এই জাতীয় যে শক্তিগুলো, এই শক্তিগুলো কি করে না, এই শক্তিগুলোর জন্য এই যে চলমান বায়ু প্রবাহগুলো, এগুলো সব দিক বিক্ষেপ ঘটায়। অর্থাৎ কি হয় দেখো, নর্মালি আমরা দেখতে পাই, ধরো পৃথিবীর এই নিরক্ষীয় অঞ্চল থেকে বা তোমার এই এখানে উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ুটা আসবে, তাহলে সেই বায়ুটা নর্মাল ক্ষেত্রে উচিত ছিল কি সোজা চলে যাওয়ার, কিন্তু যেহেতু পৃথিবী মুভ করছে, তাই পৃথিবীর ঘূর্ণনের জন্য এই বায়ু প্রবাহ বা সমুদ্র স্রোতগুলো একটু বেঁকে প্রবাহিত হয়। এই যে বেঁকে প্রবাহিত হওয়াটা, এই বেঁকে প্রবাহিতটাকে হওয়াটাকেই বলা হচ্ছে ফেরেলের সূত্রের আন্ডারে আসছে। এবং ফেরেল কি বলছেন যে এইগুলো দেখো, প্রতিটি এইটি ফেরেলের সূত্র উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে এটি বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই গোলার্ধে এই দিকে এবং এই গোলার্ধে এই দিকে, অর্থাৎ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বায়ুটা বা সমুদ্র স্রোত দুটোই প্রবাহিত হয়ে থাকে। নেক্সট, সাঁড়াসাঁড়ি বান বলতে কি বোঝো? সাঁড়াসাঁড়ি বান, সাঁড়াসাঁড়ি বান বলতে কি বোঝায়? দেখো, বর্ষাকালে যখন ভরা কোটাল দেখা যায়, তাই না, বর্ষাকালে যখন ভরা কোটাল দেখা যায় তখন নদীতে জলের পরিমাণ অত্যন্ত বেড়ে যায়। আর এই অত্যন্ত বেড়ে যাওয়া জলের পরিমাণটা যখন কি হয়, এমনিতে নর্মাল ক্ষেত্রে আমরা কি দেখি, নদী বয়ে যাচ্ছে, সমুদ্রের কাছে গিয়ে মিশছে এবং সেই সমুদ্রে গিয়ে যখন নদী পড়ে যাচ্ছে তখন নদীর জল সমুদ্রের দিকে চলে যাচ্ছে। সমুদ্রে জোয়ার আসে আমরা প্রত্যেকে জানি, তাহলে সমুদ্রে জোয়ারের সময় যখন প্রবল জোয়ার হয়, সেই জোয়ারের জল উল্টো দিকে নদীর দিকে ঢুকে যাচ্ছে, যেগুলোকে আমরা জোয়ারের জলে পুষ্ট কিছু নদী বলি, তাই না? সেই জোয়ারের জলে পুষ্ট নদীগুলোর মতো যখন অন্যান্য নদীগুলো সমুদ্রে গিয়ে তার জল ফেলছে, আর যখন সেই জলটা পুনরায় ঘুরে চলে আসছে এদিকে, তখন কি হয়, নদীর এদিকে যাওয়ার জলের গতি এবং এদিকের গতি, দুদিকের গতি একত্রিত হয়ে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় দুই পাড়ে। তাহলে এই যে প্রবল যে জলোচ্ছ্বাসটা, এই জলোচ্ছ্বাসটার সময় সেই ষাঁড়, যেমন দেখেছো বয়স্ক ষাঁড়ের যে যেমন দুজন যুদ্ধ লাগলে গর্জন করে, ঠিক সেই রকম গর্জন করে, আওয়াজ করে এই নদীর মুখটা, তখন এটাকে বলা হয় সাঁড়াসাঁড়ি বান। এই ধরনের যে বন্যাটা সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে সাঁড়াসাঁড়ি বান। ইংল্যান্ডের টমাস নদীতে, চীনার হোয়াংহো ইয়াংসিকিয়াং নদীতে, অ্যামাজন নদীতে এই ধরনের বান দেখা যায়। পরের প্রশ্ন, শৈবাল সাগর কি? কি বলেছে দেখো, শৈবাল সাগর, শৈবাল সাগর বলতে তোমাদের আগের মডেল কোশ্চেনগুলোতে এই কোশ্চেনটা তোমরা পেয়ে থাকবে। শৈবাল সাগর কি বলা হচ্ছে, তখন এই যে সমুদ্র স্রোতের কথাটা আমি বললাম না, সেই সমুদ্র স্রোতগুলো কোনো একটা জায়গায়, যেমন আমরা মেনলি আটলান্টিক মহাসাগরে এবং আমাদের প্রশান্ত মহাসাগরের একটা অংশতে দেখতে পাই। কি হয়, এই আটলান্টিক মহাসাগরের এই সেপ মহাসাগরটা আমরা রয়েছে, ধরো একটা জলাবর্ত, এদিক থেকে একটা সমুদ্র স্রোত আসলো, এদিক থেকে কোনো সমুদ্র স্রোত আসলো, এইভাবে সমুদ্র স্রোতগুলো যখন কোনো একটা পার্টিকুলার জায়গায় ঘুরতে শুরু করে, তখন এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাতে একটা আবদ্ধ জলাবর্তের সৃষ্টি হয়। এবং এই পার্টিকুলার জায়গাটায় তখন কি হয়, ধীরে ধীরে আগাছা, শৈবাল, বিভিন্ন কিছু জমতে 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 জায়গাটা আবদ্ধ হয়ে যায় এবং এই ধরনের যে সাগরটা সৃষ্টি করে একেই বলা হচ্ছে শৈবাল সাগর। এখানে জলের স্রোত প্রায় থাকে না, এই শান্ত স্রোতহীন যে অংশটা, যেখানে শৈবাল জমে থাকে প্রচুর পরিমাণে, একেই শৈবাল সাগর বলে। তাহলে কোন কোন বললাম, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে প্রধানত এই শৈবাল সাগরটা আমরা দেখতে পারি, এই দুটো মহাসাগরে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, বাণিজ্যিক ফসল কাকে বলে? বাণিজ্যিক ফসল বলতে দেখো, ফসল এমনিতে যদি আমরা বলি, আমরা যদি ধান, গম, যব এগুলোর কথা বলি, তাহলে এই ফসলগুলো মানুষ কি শুধুমাত্র টাকা উপার্জনের জন্য চাষ করে? না, এই ফসলগুলো মানুষ নিজের পেট চালানোর জন্য বা আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা চাষ করি, তাই না, খাদ্যের জন্য, তাই জন্য এগুলোকে যেমন খাদ্যশস্য বলা হয়, ঠিক একইভাবে শুধুমাত্র বাণিজ্যিকভাবে টাকা পয়সা ইনকামের জন্য যে সমস্ত শস্যগুলো চাষ করা হয় তাদেরকে বাণিজ্যিক ফসল বলে। কি ফসলগুলো দেখো, যেমন পাট বলো, তুলা বলো, পানীয় ফসল অর্থাৎ চা, কফি। পাট বা তুলো, কেউ যদি পাট বা তুলো চাষ করে, সে কি পাট তুলো খেয়ে বাঁচতে পারবে? তাহলে ওটাকে খাদ্য ফসল কি আমরা বলতে পারি? পারি না, তাই না? তাহলে কি বলেছে, বাণিজ্যিক ফসল বলতে সেই সমস্ত ফসলকে বোঝায় যা কৃষকরা নিজেদের ব্যবহারের জন্য নয়, মূলত বাজারে বিক্রির উদ্দেশ্যে বা অর্থ উপার্জনের জন্য চাষ করে থাকেন।
যেমন পাট, তুলা, পানীয় ফসলের মধ্যে চা, কফি, এছাড়াও অন্যান্য বলতে রাবার, তামাক, এইগুলো, তাই তো। নেক্সট, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলা হয়? যে শিল্প লোহা, ইস্পাত এবং বিভিন্ন সংকর ধাতুকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। তাহলে কি ইঞ্জিনিয়ারিং বলতে? লৌহ, ইস্পাত, বিভিন্ন সংকর ধাতু এই সমস্তকে ব্যবহার করে ছোট বড় বিভিন্ন শিল্প গড়ে তোলা হয়। যেমন আমি যদি বলি ইলেকট্রিক যন্ত্রপাতি, তাই না? তাহলে ইলেকট্রিক যন্ত্রপাতি এটা কি ইঞ্জিনিয়ারিং শিল্পের আন্ডারে আসে। আজকে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য অতি ব্যবহৃত কম্পিউটার এবং কম্পিউটারের সঙ্গে যাবতীয় বিভিন্ন রকম ইলেকট্রিক যন্ত্রপাতি, এই সমস্ত কিছু ইঞ্জিনিয়ারিং শিল্পের আন্ডারে আসে, যেখানে কি হচ্ছে লৌহ ইস্পাতকে ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন সংকর ধাতুকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন কল কবজা, যন্ত্রাংশ, বিভিন্ন রকমের বস্তু তৈরি করা হয়। মনে রাখবে এই ইঞ্জিনিয়ারিং শিল্প প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। মানে অর্থাৎ কি একটা ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প বা ছোট ইঞ্জিনিয়ারিং শিল্প, যেটাকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলা হচ্ছে। যেমন ছোটোখাটো টুলস, আমাদের বাড়িতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, সরঞ্জাম, এইগুলোকে আমরা ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্পের আন্ডারে ধরি। এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে ধরো ভারী ভারী বিভিন্ন কিছু, যেমন তোমার জাহাজের কথা আমরা বলতে পারি, সাবমারিনের কথা বলতে পারি আমরা, বিভিন্ন কি বলবো তোমাদের যেসব ট্যাঙ্কগুলো হয় না যুদ্ধের সময়, সেই সমস্ত গাড়ির কথা বলতে পারি। তাহলে সেইগুলো হচ্ছে ভারী এবং ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প। পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে আউটসোর্সিং কি। আমি আগের দিন এই প্রশ্নটা খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, আমাদের মডেল কোশ্চেন 1-এর উপরে ছিল এই কোশ্চেনটা। তো এখানে আমি একবার বলে দিচ্ছি, এটা আমি উত্তর লিখিনি, এটা তোমাদের কাজ থাকলো তোমরা নিজেরাই এই প্রশ্নটার উত্তর লিখবে। আউটসোর্সিং বলতে আউট অর্থাৎ বাইরের, সোর্সিং অর্থাৎ বাইরে থেকে যখন একটা সোর্স আসে, কীরকম হয় মেনলি ভাবে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলতে যাই, তাহলে তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রে বা অন্যান্য ছোটোখাটো আরও শিল্পের ক্ষেত্রে কি করি, ভারতের কাছে যখন নিজের শ্রমিক অর্থাৎ সেই শিল্পের জন্য কাজ করার মানুষ থাকে না, তখন বাইরের দেশ থেকে ওই শিল্পের কাজের জন্য মানুষ আমরা নিয়ে আসি। এই যে বাইরের দেশ থেকে যখন আমরা মানুষ নিয়ে আসি শিল্পের কাজের জন্য, শ্রমিক নিয়ে আসি, তখন এই ঘটনাটাকেই বলা হয় আউটসোর্সিং। এবারে কি হয়, যে দেশ নিয়ে আসছে সেই দেশের ক্ষেত্রে ওটা হচ্ছে আউটসোর্সিং, কারণ সে বাইরে থেকে আনছে। নেক্সট, আবার যে দেশ থেকে এটা চলে যায় সেটাকে ব্রেন ড্রেনও বলা হয়, তাই না? আধুনিক যোগাযোগ ব্যবস্থার দুটি মাধ্যমের নাম, সরি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আজকের দিনে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা বলতে পারি এই দুটো মাধ্যমের কথা, তো এমন কেউ নেই যে এই মাধ্যমগুলো সম্বন্ধে জানে না। দেখো প্রথম পয়েন্ট রয়েছে ইন্টারনেট, তোমরা প্রত্যেকে ইউজ করো এটা, তাই তো। ইভেন এখন যে তোমরা অনলাইন ক্লাসটা করছো এটাও ইন্টারনেটের দ্বারাই তোমাদের কাছে সম্ভব হচ্ছে। তাহলে আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা বড় মাধ্যম, এই যে দেখো আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি, এই মাধ্যমটা কিসের জন্য? এই ইন্টারনেটের জন্য, তাই না? নেক্সট বলেছে মোবাইল ফোন বা স্মার্টফোন। তোমরা অনেকেই তোমাদের নিজের মোবাইল ফোন বা স্মার্টফোনের উপরে ক্লাসটা করছো। আজকের দিনে আমরা কাউকে কোনো কিছু কথা বলতে গেলে, কোনো কিছু কাজ করতে গেলে, অনলাইনে অর্ডার দিতে গেলে, সমস্ত কিছুতে আমাদের কি লাগছে? মোবাইল ফোন বা স্মার্টফোন। তাহলে মোবাইল ফোন, স্মার্টফোন এবং সেখানে ব্যবহৃত ইন্টারনেট, এই দুটো হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটা বড় মাধ্যম, তাই তো। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে আমাদের 3 মার্কের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, তাই তো, 3 মার্কের কোশ্চেনগুলো কি রয়েছে? বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? বৈপরীত্য উত্তাপ অর্থাৎ উত্তাপের বিপরীত অবস্থা, তাই না? আমরা নর্মালি সাধারণ ক্ষেত্রে কি দেখেছি, ট্রপোস্ফিয়ারের কথা যখন আমরা পড়েছি আমরা দেখেছি ট্রপোস্ফিয়ারে ধীরে 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 যত আমরা উপর দিকে উঠতে থাকি, দেখো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, নর্মাল কন্ডিশন কি দেখছি, ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে গরম বাতাস, তাই না? দেখো লেখা আছে ওয়ার্ম এয়ার, গরম বাতাস। এবং এর থেকে যত আমরা ধীরে ধীরে উপর দিকে উঠি তত বাতাস কি হতে থাকে? ঠান্ডা হতে থাকে। আমরা জানি এই ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার কমার যে হারটা সেটা হচ্ছে 6.4 ডিগ্রি বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার বা প্রতি 1000 মিটার, তাই না? তাহলে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে যায়। কিন্তু বৈপরীত্য অবস্থা হচ্ছে ঠিক এর বিপরীত অবস্থাটা, বৈপরীত্য উত্তাপ। কি দেখা যায়? যখন কোনো অঞ্চলে বিভিন্ন রকম বায়ুমণ্ডলীয় কারণের জন্য বা মেনলি ভাবে উপত্যকা অঞ্চলে যখন সূর্য উপত্যকার উপরগুলোতে রোদ দিয়ে থাকে এবং নিচগুলো শীতল থাকে, তখন কি দেখা যায়? দেখো এই কন্ডিশনে যখন বায়ু দূষণ বা অন্যান্য বিভিন্ন কারণের জন্য যত উপরের দিকে ওঠা হচ্ছে তত দেখো এখানে নর্মালি টেম্পারেচার বেশি থাকার কথা ছিল এবং উপরের দিকে উঠলে টেম্পারেচার ঠান্ডা হতো, কিন্তু এখানে ঘটনাটা আলাদা। ওপর দিকে নিচে মোটামুটি টেম্পারেচারটা একটু ঠান্ডা ছিল, কিন্তু যখনই ওপর দিকে উঠা হচ্ছে এই ওপরে কিন্তু গরম বায়ু অবস্থান করছে, তাই না? তাহলে গরম বায়ুর লেয়ারটা অবস্থান করছে। এই রকম কন্ডিশনটাকে আমরা বৈপরীত্য উত্তাপ বলে থাকি। এছাড়াও তোমাদের বইতে দেখবে এরকম উপত্যকা অঞ্চলের ছবি দেওয়া রয়েছে,
এই উপত্যকা অঞ্চলের এই যে ওপরের অংশটা, যখন সূর্য তাপ সরাসরি এই উপত্যকা অঞ্চলের উপরে পাচ্ছে, তখন এই অংশটা গরম হয়ে যাচ্ছে, এখানে গরম বাতাস অবস্থান করছে, কিন্তু এই নিচটা তখনও শীতল বাতাস থাকছে। তখন যখন আমরা নিচ থেকে উপরের দিকে উঠতে শুরু করি, তখন এই যে টেম্পারেচার হ্রাসের যে হারটা ছিল, এই হারটা আর নর্মাল থাকে না। তখন দেখা যায় কি এর ঠিক বিপরীত একটা অবস্থার সৃষ্টি হয়, এটাকে আমরা বৈপরীত্য উত্তাপ বলে থাকি, তাই না? দেখো পরবর্তী প্রশ্নে কি রয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি একটু, এই বৈপরীত্য উত্তাপটা পরীক্ষায় লেখার সময় তোমরা অতি অবশ্যই ছবি ব্যবহার করবে, কারণ ছবি ব্যবহার না করলে এই সমস্ত প্রশ্নগুলোতে 3 নম্বর তোমাদেরকে পরীক্ষক দেবেন না। নেক্সট কি বলেছে, অশ্ব অক্ষাংশ কাকে বলে? অশ্ব অক্ষাংশ বলতে, অশ্ব অক্ষাংশ হচ্ছে উত্তর এবং দক্ষিণ গোলার্ধ, দুই গোলার্ধতেই। দেখো আমি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি এখানে। ধরো এটাকে যদি আমি পৃথিবী কল্পনা করি, তাহলে এই যে পৃথিবী, এই পৃথিবীর মাঝখানে আমাদের নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষরেখা থাকছে, এখানে কর্কট ক্রান্তি রেখা, এখানে মকর ক্রান্তি রেখা। এই জায়গাটা শুধু আঁকছি, বাকিটা আর আঁকছি না। আচ্ছা, এইখানে যদি আমি 0 ডিগ্রি বলি, এইখান থেকে এদিকগুলো 23.5 ডিগ্রি নর্থ এবং 23.5 ডিগ্রি সাউথ, তাই তো? এই দুটো অঞ্চল আমরা জানি উচ্চচাপ বলয়, উচ্চচাপের অংশ, তাই না? তাহলে এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুটা প্রবাহিত হয়, এদিক থেকে এদিকে ফেরেলের সূত্র মেনে বেঁকে প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে দেখো এইভাবে যখন বায়ুটা প্রবাহিত হচ্ছে, একইভাবে আমরা নিরক্ষীয় মণ্ডলটাকে বলে থাকি নিরক্ষীয় শান্ত বলয়, বলি না, তাই না? নিরক্ষীয় শান্ত বলয়। কেন? এই জায়গায় বায়ু প্রবাহ বোঝা যায় না, কারণ কি? কারণ এখান থেকে বায়ু কোনো দিকে প্রবাহিত হয় না, এখান থেকে বায়ুর যে প্রবাহটা দেখা যায় সেটা হচ্ছে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহ। অর্থাৎ বায়ু এখানে সূর্য সরাসরি তাপ দেয় বলে গরম হয় এবং সোজা উপর দিকে ওঠে, দিয়ে তারপরে ঠিক এইখানে নেমে যায়। তাহলে বায়ু এখান থেকে সোজা উপরে উঠে এদিকে প্রবাহিত হয়ে এইখানে আবার বায়ু নিচের দিকে নামতে শুরু করে। কি হচ্ছে ঘটনাটা? না, বায়ু উপর দিকে উঠছে এবং প্রবাহিত হয়ে গিয়ে এখানে নিচের দিকে বায়ু আবার নামতে শুরু করছে। তাহলে এইখানটাকে শান্ত বলয় যেমন বলা হয়, তার একটা বড় কারণ হচ্ছে বায়ু প্রবাহ এখানে দেখা যায় না। ঠিক একইভাবে বায়ুর অনুভূমিক প্রবাহ ছাড়া বায়ুর উলম্ব বা তোমার নিচে নিম্নমুখী যে প্রবাহ, সেই প্রবাহটাও আমরা খুব একটা বুঝতে সব জায়গায় সক্ষম হই না। একইভাবে এইখানেও বায়ু প্রবাহ খুব একটা ভালো করে দেখা যায় না। ঘটনাস্বরূপ কি ঘটে, এই 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের যে মধ্যবর্তী উচ্চচাপ বলয়টা থাকে না, এই উচ্চচাপ বলয়তে পালতোলা জাহাজ চলার জন্য যে বায়ু, ধরো এইখান থেকে জাহাজটা আসবে এখানে, তাহলে সে বায়ু প্রবাহ রয়েছে, সে সুন্দর বায়ু প্রবাহের দরুন সেই পালতোলা জাহাজ এদিক থেকে এদিকে মুভ করতে পারবে। কিন্তু এই পার্টিকুলার জায়গাটা ক্রস করার সময় জাহাজগুলোতে কি হয়, বায়ু প্রবাহের অভাবে এই জাহাজগুলো চলতে পারতো না। এবং তখন নাবিকরা কি করতেন, প্রাচীনকালে এই জাহাজগুলোতে ঘোড়া, অন্যান্য সামগ্রিক এদেশ থেকে অন্য দেশে নেমে যাওয়া হতো। তখনকার দিনে তো আর আমাদের এখনকার মতন জাহাজ ডিজেল ইঞ্জিন বা পেট্রোল দিয়ে বা অন্য কোনো সামগ্রী দিয়ে চলতো না, কয়লা দিয়ে। তাহলে তখন জাহাজগুলো হয় দাঁড় টেনে নিয়ে যেতে হবে, না হয় পাল তুলে যেতে হবে। এবারে সেই পাল তোলা জাহাজগুলোতে যখন আর পাল কাজ করতো না, তখন দাঁড় টেনে নিয়ে যাওয়া এত ভারী জাহাজকে অসুবিধার সম্মুখীন হওয়ার জন্য নাবিকেরা কি করতেন, ওই জাহাজে থাকা যে সমস্ত ঘোড়াগুলো, ওই ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হতো, ফেলে দিতেন। তাহলে এই যে সমুদ্রে ফেলে দেওয়া হতো, তাহলে অশ্ব, ঘোড়াকে আমরা অশ্ব নামে ডাকি না? ঘোড়াকে যখন আমরা অশ্ব নামে ডাকি, সেইখান থেকে এই ঘোড়াকে ফেলে দেওয়া যে জায়গাটা, এই অক্ষাংশটাকে, এই এরিয়াটাকে আমরা কি নামে ডাকি? অশ্ব অক্ষাংশ বলে থাকি। এটাকেই আমরা অশ্ব অক্ষাংশ বলি। বুঝতে পারলে আশা করছি সবাই। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, জোয়ার ভাটার 3টি ফলাফল লেখো। জোয়ার এবং ভাটা যখন সূর্য বা চন্দ্রের আকর্ষণের জন্য নদী বা মেইনলি ভাবে সমুদ্র, কিছু কিছু ক্ষেত্রে নদী এবং অধিকাংশ ক্ষেত্রে সমুদ্র, এই সমুদ্রের জলটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় বা বেড়ে যায়, তখন সেটাকে আমরা জোয়ার বলি, এবং যখন কমে যায় তাকে আমরা ভাটা বলি, তাই তো? তাহলে এই জোয়ার ভাটার যে প্রধান 3টি ফলাফল, এর ফলে হয়টা কি? এর ফলে কি হয়, এক, নদীর নাব্যতা। কি বলেছে, জোয়ারের সময় সমুদ্রের জল নদীতে প্রবেশ করায় বড় বড় জাহাজগুলি বন্দরে সহজেই ঢুকতে পারে। দেখো আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে দুটো বন্দর, এক হলদিয়া, দুই হুগলি, তাহলে এখন বর্তমান আমাদের হুগলি বন্দর প্রায় বন্ধের কাছাকাছি, হলদিয়া বন্দর দিয়েই আমাদের বেশিরভাগ ব্যবসাটা চলে। কিন্তু ভেবে দেখো, এই
হুগলি যে বন্দরটা ছিল, এই বন্দরটা একটা নদীভিত্তিক বন্দর। তাহলে এই জোয়ারের জলে, জোয়ারের সময় যখন হুগলি নদীতে জল প্রবেশ করতো, তখন এই বড় বড় জাহাজগুলো ভেতরে ঢুকতে পারতো। আবার যখন পুনরায় পরবর্তী সময়ে জোয়ার হতো, তখন সেই জাহাজগুলো বেরোতে পারতো। তাহলে এই যে নাব্যতা ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের নিজের পশ্চিমবঙ্গতেই অ্যাপ্লাই হতো এক সময়, এখন আর এতটা হয় না। যাই হোক, পরে হচ্ছে আবর্জনা পরিষ্কার। কি বলেছে, ভাটার সময় যখন জলটা টেনে নদী থেকে সমুদ্রের দিকে পুনরায় চলে যায়, তখন নদীগর্ভে জমে থাকা যে নোংরা আবর্জনা, এই সমস্ত কিছুকে সেই ভাটার জল তার টানে সমুদ্রে নিয়ে চলে যায়। তাহলে এটা একটা কারণ, আবর্জনাকে পরিষ্কার করে নিতে পারে। সেকেন্ড হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এমনি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা যেমন প্রবাহমান নদীর জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করি, একইভাবে জোয়ার এবং ভাটার সময় নদীতে যে জলের স্রোত তৈরি হয়, সেই স্রোতকেও কাজে লাগিয়ে আমরা জোয়ার ভাটার সময় কি করছি, বিদ্যুৎ উৎপাদনের করছি, তাই না? তাহলে এটা একটা বিদ্যুৎ উৎপাদন, এটা একটা বড় পয়েন্ট। তাহলে কি কি গেল পয়েন্ট আমাদের, নদীর নাব্যতা বৃদ্ধি পেয়ে যায় এই ক্ষেত্রে, আবর্জনা পরিষ্কার হয়ে যায় এবং বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ, দেখো কি কি কারণ। 1, নিয়ত বায়ু প্রবাহ। 2, উষ্ণতার পার্থক্য। 3, পৃথিবীর আবর্তন গতি। একটু বলে দিই, সমুদ্র স্রোত সৃষ্টির যে কারণ, এই কারণগুলোর মধ্যে নিয়ত বায়ু প্রবাহ। আমরা একটু আগে পৃথিবীর ছবিটা এঁকে দেখেছিলাম। নিয়ত বায়ু প্রবাহ কোনগুলো, পৃথিবীতে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট দিকে যে বায়ুটা প্রবাহিত হয়, তাকে বলা হচ্ছে নিয়ত বায়ু। তাহলে আমরা এমনিতেই জানি যে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির একটা বড় কারণ, তাই না? সমুদ্রের ওপর দিয়ে, উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে যখন সজোরে বায়ু প্রবাহিত হয়, তখন সেই বায়ু তার ঘর্ষণের প্রভাবে নদীর জলকেও বয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহর ক্ষেত্রে কি দেখা যায়, নিয়ত বায়ু। যেহেতু নিয়ত বায়ু নিয়মিতভাবে সারা বছরে একই নিয়মে একই দিকে প্রবাহিত হয়, তাই জন্য এই নিয়ত বায়ুটাই সমুদ্র স্রোতের সৃষ্টির একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। নেক্সট, উষ্ণতার পার্থক্য। বায়ুর ক্ষেত্রে আমরা ঠিক যেরকমটা দেখেছিলাম যে উষ্ণ বায়ু হালকা হয়, ওপরে উঠে যায়, শীতল বায়ু সেই স্থান পূরণের জন্য ছুটে আসে। তাহলে শীতল বায়ু কোন দিকে ছুটে আসছে, না শীতল বায়ু উষ্ণ বায়ুর দিকে ছুটে আসছে। এই ঘটনাটা দেখি, একই ঘটনা দেখা যায় সমুদ্রতেও। কি দেখা যায়, না উষ্ণতার পার্থক্যের জন্য যখন ক্রান্তীয় মণ্ডলের গরম জলের যে সমুদ্রটা, সেই গরম জলটা সমুদ্রের পৃষ্ঠস্রোত, মানে কি ওপরে পৃষ্ঠস্রোত রূপে যায় হিমমণ্ডলের দিকে। একইভাবে হিমমণ্ডল থেকে শীতল স্রোত রূপে সমুদ্রের গর্ভের নিচে, সমুদ্রের নিচে নিচে করে, মানে সমুদ্রের জলের যে তলটায়, সেই তলে তলে করে শীতল স্রোতটা চলে আসে কোন দিকে, এই ক্রান্তীয় মহাসাগরের দিকে। যেমন যদি আমি বলি এখানে একটা সমুদ্র অঞ্চলের কথা, ধরো এই পার্টিকুলার জায়গায় ক্রান্তীয় মণ্ডল রয়েছে, এইখানে আমাদের হিমমণ্ডল রয়েছে। তাহলে ঠিক একইভাবে এই ক্রান্তীয় মণ্ডল থেকে উষ্ণ যে জলটা, এই উষ্ণ জলটা এদিকে প্রবাহিত হয় পৃষ্ঠস্রোত রূপে, এবং এইখানের যে শীতল জলটা, এই শীতল জলটা নিম্ন স্রোত রূপে সমুদ্রের নিচে 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 করে এইদিকে প্রবাহিত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা কারণ গেল আমাদের। এরপরে কি রয়েছে, নেক্সট রয়েছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতির কথা আমরা ফেরেলের সূত্রর সময় একবার পড়লাম, এর আগেও যখন পড়লাম কি দেখলাম, যে ফেরেলের সূত্রর কারণে নর্মালি ক্ষেত্রে যে বস্তুটা উচ্চচাপ থেকে নিম্নচাপ বা উষ্ণ সমুদ্র থেকে শীতল সমুদ্রের দিকে যে স্রোতটা সরাসরি প্রবাহিত হওয়ার কথা ছিল, সেটা সেভাবে না হয়ে গোলার্ধ বিশেষে ডান দিকে এবং বাম দিকে বেঁকে প্রবাহিত হতে আমরা দেখা যায়, তাই না? তাহলে এই পৃথিবীর আবর্তন গতিও সমুদ্র স্রোত সৃষ্টির একটা বড় কারণ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 5 নম্বরের প্রশ্ন আমাদের কি বলেছে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। বৃষ্টিপাত আমরা জানি, যখন বাষ্পীভূত জলীয় বাষ্প, অর্থাৎ জল এবং বাষ্প, সেই জলীয় বাষ্প যখন ঊর্ধ্বাকাশে উঠে ধীরে ধীরে ঘনীভূত হতে শুরু করে শীতলতার সংস্পর্শে এসে, এবং সেই ঘনীভূত জল যখন কি হয়, মেঘে পরিণত হয়, এবং সেই মেঘ ধীরে ধীরে বৃষ্টি আকারে ঝরতে ঝরতে নিচে পড়তে শুরু করে, তখন সেটাকেই আমরা বৃষ্টিপাত বলি। সেই ঘনীভূত মেঘটা যখন ভূপৃষ্ঠে অধক্ষেপিত হয়, তখন তাকে বৃষ্টিপাত বলে থাকি। এই বৃষ্টিপাতকে প্রধানত আমরা 3টে ভাগে ভাগ করি। কটা ভাগে? 3টে ভাগে। কি কি? 1, শৈলক্ষেপ বৃষ্টিপাত। 2, পরিচলন বৃষ্টিপাত। এবং 3, আমরা ঘূর্ণি বৃষ্টিপাত নামে জানি, বা সীমান্ত বৃষ্টিও একে আমরা বলে থাকি। তাহলে এখানে মেনলি আমাদের দুটো প্রকারের বৃষ্টিপাত জানতে চেয়েছে। তাহলে দুটো প্রকারের বৃষ্টিপাত কি কি রয়েছে? 1, প্রধানত শৈলক্ষেপ বৃষ্টি। 2 হচ্ছে পরিচলন বৃষ্টি।
শৈলক্ষেপ বৃষ্টির ক্ষেত্রে কি ঘটে দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু সবার প্রথমে, এই চিত্রটার দিকে তাকাও, জলীয় বাষ্পপূর্ণ বায়ু সবার প্রথমে এই দিক থেকে বয়ে আসলো। এই বায়ু সরাসরি উপরে উঠতে পারে না। কি হয়, এই যে এখানে যে পর্বতটা দেখতে পাচ্ছি আমরা, পর্বত বা পাহাড় যাই হোক, এর গা বেয়ে আশ্রয় করে বায়ুটা ঊর্ধ্বমুখী হয় এবং ধীরে 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 উপরে ওঠে। উপরে ওঠে ধীরে, উপরে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে সে সৃষ্টি করে কিসের, মেঘের। এবং সেই মেঘ থেকে পরবর্তী দিনে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত ধীরে ধীরে পড়তে থাকে। কোন দিকে পড়ে, যে পর্বতের গা বেয়ে উঠেছিল, যে ঢাল বেয়ে উঠেছিল, সেই ঢালের দিকেই এই বৃষ্টিপাতটা হয় এবং এই পার্টিকুলার ঢালটাকে বলা হয় প্রতিপাত ঢাল। এবং বিপরীত দিকে দেখো, যে ঢালে বৃষ্টিপাত হলো না, এটাকে বৃষ্টির ছায়া অঞ্চল একদিকে বলা হয় এবং তার সাথে সাথে একে বলে অনুপাত ঢাল। তাহলে যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে তাকে বলা হচ্ছে প্রতিপাত ঢাল এবং যে ঢালে বৃষ্টিপাত হচ্ছে না তাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল। ঠিক আছে, আর এই অঞ্চলটাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়, এটাকে শুষ্ক অঞ্চলের আন্ডারে ধরা হয়। তাহলে এটাকে আমরা, আমাদের গেল শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ বৃষ্টিপাতের পরবর্তী যে বৃষ্টিপাতটা সেটা হচ্ছে বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাতের মতন এরকম কিছু দেখতে পাই না। পরিচলন বৃষ্টিপাতে কি দেখি দেখো, একটা স্থানে যখন প্রচন্ড গরমের জন্য সেখানকার বায়ু উত্তপ্ত হলো এবং সেই উত্তপ্ত বায়ু ধীরে ধীরে কি হচ্ছে, ওপর দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, ঊর্ধ্বগামী হয়ে উপরে উঠে যাচ্ছে। এই বায়ুটা ধীরে ধীরে উপরে উঠে যায়, উঠে যাওয়ার সাথে সাথে উপরে গিয়ে মেঘে পরিণত হয় এবং এই মেঘ থেকে পরবর্তী দিনে ঘনীভবন এবং সেই ঘনীভবন থেকে ধীরে ধীরে বৃষ্টি ফোঁটা আকারে নিচে পড়তে শুরু করে। এই বৃষ্টিপাতটাকে বলা হচ্ছে পরিচলন বৃষ্টি। কি হচ্ছে, উষ্ণবায়ু উপরে উঠে যাচ্ছে, ঘনীভূত হচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই বৃষ্টির ক্ষেত্রে একটা বেসিক জিনিস দেখা যায় কি, এই বৃষ্টিপাতটা প্রায় প্রতিদিন হয়। তোমরা জানো প্রত্যেকে, নিরক্ষীয় মণ্ডলে এই ধরনের বৃষ্টিপাত সারা বছর ধরে দেখা যায়, যেখানে এটাকে 4 o'clock রেন বলে। কি বলে, 4 o'clock রেন, অর্থাৎ বিকেল 4টের সময় ঘটা বৃষ্টি। পরবর্তী স্লাইডে চলে যাব। কি বলেছে, ভরা কোটাল ও মরা কোটাল চিত্র সহযোগে ব্যাখ্যা করো। ভরা কোটাল এবং মরা কোটাল কি না, ভরা কোটাল হচ্ছে, দেখো কি বলেছে, পৃথিবী সূর্য একই সরলরেখায় যখন অবস্থান করে, পৃথিবী সূর্য একই সরলরেখায়, দেখো এখানে চিত্রটাতে আমরা দেখতে পাচ্ছি 1 অমাবস্যা 2 পূর্ণিমা, দুদিন ভরা কোটাল দেখা যায়। আমরা নর্মালি ক্ষেত্রেই জানি যে সূর্য এবং চাঁদ, এদের দুজনের আকর্ষণই পৃথিবীতে জোয়ারের একমাত্র কারণ, তাই না? এছাড়াও পৃথিবীর কেন্দ্রাতিক বল রয়েছে, একটু আগে একটা শর্ট প্রশ্নে আমরা দেখলাম। তাহলে কি রয়েছে দেখো, এই পৃথিবী সূর্য চন্দ্র, তাহলে পৃথিবীর ওপরে টান দিচ্ছে কে কে, সূর্য এবং চন্দ্র। এক সময় এরা দুইজন একই দিকে থাকে, কোন সময়, অমাবস্যার সময়। অমাবস্যার সময় যখন চাঁদ এবং সূর্য একই দিকে থাকে, তখন দেখো কত জোরে টান পেয়েছে জলটা, এই জলরাশি ফুলে উঠেছে, এটাকে আমরা ভরা কোটাল বলছি। একইভাবে যখন সূর্য একদিকে চাঁদ একদিকে, দুজন দুদিক থেকে টান দিচ্ছে, তখনও জলরাশি ফুলে উঠেছে। কিন্তু এই সময় যে বড় করে ভরা কোটালটা হচ্ছে, এত বড়টা হয় না, এখন একটু কম হয় পূর্ণিমার সময়। মেনলি এই দুটোকে আমরা এক কথায় ভরা কোটাল বলে থাকি। তাহলে ভরা কোটাল বলতে পৃথিবী সূর্য একই সরলরেখায় যখন অবস্থান করে, পৃথিবী সূর্য চন্দ্র, তখন পৃথিবীর উপরে যে আকর্ষণ বলটা প্রবল হিসাবে কাজ করে এবং সেই প্রবল আকর্ষণের বলের জন্য যে জোয়ারটা সংগঠিত হয়, তাকে আমরা ভরা কোটাল বা ভরা জোয়ার বলে থাকি। আবার কি, মরা কোটাল বা মরা জোয়াল, এটা অধিকাংশ ক্ষেত্রে অষ্টমী তিথিতে বা তোমার এই যে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের যে তিথিতে, যখন কি হয় দেখো, চন্দ্র, পৃথিবী এবং সূর্য 90 ডিগ্রিতে অবস্থান করে। কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে, তাই না? এই 90 ডিগ্রি কোণ করে যখন পৃথিবী, চন্দ্র এবং সূর্য অবস্থান করে, তখন সেই সময় ঘটনা কি ঘটে, সূর্য এদিকে টান দেয়, জল কিছুটা এদিকেও ফুলতে চেষ্টা করে, চাঁদ এদিকে টান দেয়, জল কিছুটা এদিকেও ফুলতে চেষ্টা করে। তাই জন্য জলটা বেশি করে কোনো একদিকে ফুলে উঠতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় কি কোটাল না, মরা কোটাল। ছবিগুলো তোমাদের সাইডে থাকলো, ছবিগুলো তোমরা পরীক্ষার ক্ষেত্রেও এই ছবিটা এঁকেই দেওয়ার চেষ্টা করবে, কারণ ছবিটা না আঁকলে এই প্রশ্নগুলোতে কমপ্লিট নাম্বার কখনোই পাওয়া যায় না। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। চা চাষ, চা একটি কি ফসল, আমরা একটু আগে দেখেছিলাম, চাকে আমরা বলি বাণিজ্যিক ফসল। বাণিজ্যের জন্য চা চাষ করা হয়, কারণ পেটে খাওয়ার জন্য তো মানুষ চা চাষ করতে পারে না। আমরা ভাত, ডাল, অন্যান্য জিনিস, মুড়ি, তারপরে গম, এগুলো সব আমরা খাদ্যশস্য হিসেবে চাষ করি এবং খাবার জন্য ব্যবহার করে থাকি। চাটা তো সেরকম নয়, মৃদু উত্তেজক হিসেবে শুধুমাত্র ব্যবহার করি। এই চা চাষের প্রধান যে অনুকূল পরিবেশটা, সেই পরিবেশের মধ্যে এক কি কি অনুকূল পরিবেশ বলতে, এক প্রাকৃতিক পরিবেশ, দুই অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা এবং ঢালু জমি। দেখো কি কি হচ্ছে, এক উষ্ণতা। সবার প্রথম আমরা প্রত্যেকে জানি চাটা ভারতের ক্ষেত্রে, ভারতের এই যে আসাম,
নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সাইডে, দার্জিলিংয়ের এই এরিয়াটা, এই জায়গাগুলোতে অল্প, এবং তামিলনাড়ুতে কিছুটা। এই অংশগুলোতে ভারতে সব থেকে বেশি চা চাষ দেখা যায়। কি রয়েছে? 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আমরা জানি চা চাষ প্রধানত পার্বত্য অঞ্চলে পর্বতের ঢালু জমিতে হয়ে থাকে। তাহলে পার্বত্য অঞ্চল মানে বেসিকভাবেই আমাদের মাথায় একটা বিষয় আসে যে এই পার্বত্য অঞ্চলের উষ্ণতা আমাদের নর্মালি সমভূমি অঞ্চলের উষ্ণতার থেকে সর্বদাই কম হয়, তাই না? তাহলে এখানকার গড় উষ্ণতা কত? 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে ভারতের চা চাষ হয়ে থাকে। আবার কি 150 থেকে 250, এই কথাটাকে তোমরা কোনো কোনো ক্ষেত্রে বলতে পারো 200 থেকে প্রায় 300 ধরাধারি, বা 250 থেকে 300 বলতে পারো। প্রচুর বৃষ্টিপাত লাগে চা চাষের জন্য। চা চাষের জন্য দুটো কন্ডিশন, এক প্রচুর পরিমাণে জল লাগে, বৃষ্টিপাত লাগে, কিন্তু আবার এর গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে গাছ মারা যায়। তাহলে কি? ঢালু জমি লাগে তার জন্য। এই যে ঢালু জমি রয়েছে, ঢালু জমি কি হয়? ধরো একটা পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল, এর যে এই যে ঢালটা দেখতে পাচ্ছি না আমরা, এই ঢালে যেখানে অন্য কোনো ফসল চাষ করা অসুবিধাজনক, চাষ করা সম্ভব হয় না, সেইখানে এই ঢালগুলোতে চাষ করা হয় চা গাছ। এগুলো হচ্ছে চা চাষের জায়গা ভারতের ক্ষেত্রে। আমরা এখানেও ভারতে পার্বত্য অঞ্চল দেখতে পাই, তার জন্য এখানেও চা হয়। এখানেও পার্বত্য অঞ্চল দেখতে পাই, চা চাষ হয়। এখানের আসামের পুরোটাতেই পার্বত্য অঞ্চল, অরুণাচল প্রদেশটা অধিকাংশ পার্বত্য অঞ্চলের আন্ডারে আসে। তাহলে এই জন্য এগুলোতে চা চাষটা ভালো হচ্ছে। নেক্সট, মৃত্তিকা। কি ধরনের মৃত্তিকা? দেখো এই পার্বত্য মৃত্তিকাটার নাম হচ্ছে পটজল মৃত্তিকা। কি মৃত্তিকা? পটজল মৃত্তিকা। এবং এই পটজল মৃত্তিকার বৈশিষ্ট্য এখানে ম্যাঙ্গানিজ, লোহা, এই সমস্ত বিভিন্ন বস্তু মিশে থাকে, যার জন্য এর উর্বরতা শক্তিটা তুলনামূলক বেশি হয়। এই মৃত্তিকাতে দোআঁশ মাটি, এই যে দোআঁশ মাটি, লোহা এবং ম্যাঙ্গানিজ মিশ্রিত দোআঁশ মাটি, এই মাটিতে চা চাষটা সব থেকে বেশি পরিমাণে হয়ে থাকে। নেক্সট কি বলেছে? সস্তা দক্ষ শ্রমিক। যদি শ্রমিকের ঘাটতি হয়, চা আমরা জানি অন্যান্য যেমন আমাদের আজকের দিনে ধান কাটার জন্য মেশিন ব্যবহার করছি আমরা, কিন্তু চায়ের কাটার জন্য কখনো মেশিন ব্যবহার করতে পারি না, তাই না? এই চায়ের ক্ষেত্রে একটা বেসিক জিনিস রয়েছে, চা গাছের দুটো পাতা এবং একটি মুকুল একসঙ্গে তোলা হয়। যদি ওটা তোলা না হয়, শুধু যদি আমি বলি চা পাতা তোলা, চা পাতা তোলা আমরা প্রত্যেকে শুনেছি, তাই না? তাহলে চা পাতা তোলা যে আমরা শুনেছি, ওখানে যদি চায়ের শুধু পাতাগুলো আমরা তুলে আনি না, আর সেই পাতাগুলোকে রেখে দিই, দিয়ে চা ফোটাই, তার টেস্ট আলাদা। আবার কি যখন মুকুল হবে, তখন সেই দুটো পাতা এবং তার সাথে একটা মুকুল, এই রেশিওটা মেনটেন করে যখন আমরা চা গাছের চা পাতাটা তুলি, তখন সেই চাটা সুগন্ধে পৃথিবী বিখ্যাত হয়ে দাঁড়ায়। আমাদের দার্জিলিংয়ের চা আমরা জানি প্রত্যেকে। তাহলে দেখো, এক সস্তা দক্ষ শ্রমিক, প্রচুর পরিমাণে শ্রমিক লাগে, তাহলে কম পয়সায় যদি শ্রমিক না পাওয়া যায়, সেক্ষেত্রে এই চাষটা আমাদের ক্ষেত্রে অসুবিধাজনক হয়ে যাবে। প্রচুর টাকার প্রয়োজন হয়, প্রচুর মূলধন লাগে, উন্নত পরিবহন ব্যবস্থা লাগে। ভাবক, এই অনুন্নত জায়গাগুলোতে, যেখানে পাহাড়ি অঞ্চল, এখানে যদি উন্নত পরিবহন ব্যবস্থা মোটামুটি না থাকে, তাহলে সেই জমিতে যেখানে চাটা তুললাম, সেখান থেকে ফ্যাক্টরিতে পৌঁছাতে হয়, কারণ চাকে বেশি দিন রেখে দেওয়া সম্ভব নয়, পাতা জিনিস শুকনো হয়ে যাবে, পচে যাবে। তাই জন্য খুব তাড়াতাড়ি ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে তাকে প্রপার ব্যবস্থার দ্বারা তাড়াতাড়ি চায়ের উৎপন্ন করা হয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। কি রয়েছে? পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প একান্নিভবনের কারণ। আমাদের আগের দুটো যে মডেল সেট রয়েছিল, সেই দুটো মডেল সেটেই এই প্রশ্নগুলো রয়েছিল। দুটো মডেল সেটেই ভারতের লৌহ ইস্পাত শিল্পের একান্নিভবনের কারণ। তাহলে দেখো, ভারতের পূর্ব এবং মধ্য ভারত আমরা যদি দেখতে পাই এই ছবিটাতে, এই যে পার্টিকুলার এরিয়াটা আমরা দেখছি, এই সাইডটা, তাহলে কি পূর্ব ভারত এবং মধ্য ভারতে দেখতে গেলে এই ভিলাই এরিয়াটা মেনলি, তাই না? তাহলে এই পূর্ব মধ্য ভারতের এই জায়গাগুলোতে সব থেকে বেশি পরিমাণে কি হয়? লৌহ ইস্পাত শিল্পের বিকাশ দেখা যায়। দেখো, কোনো একটা জায়গায় শিল্পের যদি বিকাশ খুব বেশি হয়, তাহলে তার পিছনে বেশ কিছু কারণ থাকে। অকারণে কোনো জায়গায় শিল্পটা বড় হতে পারে না, তাই না? প্রথমত আমরা জানি এই জায়গায় ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত। আর এই ছোটনাগপুর মালভূমি প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে, যার জন্য আমরা একে ভারতের খনিজ ভাণ্ডার রূপেও জেনে থাকি। এই খনিজ ভাণ্ডারে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়, সেটা একটা উৎস। দ্বিতীয় ক্ষেত্রে এখানে যেমন আমাদের সবার প্রথম বলেছে কাঁচামাল, তাহলে কাঁচামালের ক্ষেত্রে কি হলো? উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই যে রাজ্যগুলো পাশের, এই সমস্ত রাজ্যগুলোর থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল পাওয়া যায়। তাহলে কাঁচামালের ঘাটতিটা খুব সহজেই এই এরিয়াটাতে পূরণ হয়ে যায় বলে এখানে শিল্পগুলো গড়ে উঠেছে। সেকেন্ডের ক্ষেত্রে কি বলা হচ্ছে? কয়লার উৎস। কয়লার উৎস বলতে আমাদের এখানে দামোদর নদী, দামোদর উপত্যকা আমরা জানি ভারতের মধ্যে একটা অন্যতম কয়লা উৎপাদক অঞ্চল প্রধান। এছাড়াও উড়িষ্যা রয়েছে, উড়িষ্যায় প্রচুর পরিমাণে কয়লা উত্তোলিত হয়। তাহলে এই কয়লা আমরা জানি লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে আকরিক লোহাটাকে নিয়ে এসে যদি শিল্পের কাজে লাগানো হয়, তার আগে তাকে গলাতে হবে, এবং গলানোর জন্য প্রচুর পরিমাণে কি লাগছে? গলানোর জন্য প্রচুর পরিমাণে লাগছে শক্তি। তাহলে সেই শক্তিটা কি শক্তি? কয়লার দ্বারা তাপ শক্তি, এবং এই তাপটার জন্য কয়লা লাগে।
তাহলে সেই কয়লাটাও আমরা এখানে প্রচুর পরিমাণে পাই, যার জন্য এই শিল্পের সুবিধা হয়েছে। নেক্সট হচ্ছে জলের যোগান। লৌহ ইস্পাত শিল্পে লৌহ ফ্যাক্টরিগুলোতে প্রচুর জল লাগে, জলের অভাব হলে এই ফ্যাক্টরি চালানো সম্ভব নয়। আর আমাদের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে ছোট ছোট নদী, খাল, বিভিন্ন কিছু রয়েছে। এই নদী এবং খালগুলির ওপর নির্ভর করে আমাদের এখানে সুবর্ণরেখা, মহানদী, নামগুলো দেখতে পাচ্ছ তোমরা নদীগুলোর, তাহলে এই অঞ্চলটাতে এই শিল্পটা স্থাপনের কিছুগুলো সুবিধা রয়েছে। পরিবহন এবং বন্দর। পরিবহন বন্দরের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারি প্রধান হিসেবে হলদিয়া বন্দর। এই হলদিয়া বন্দর জাপান থেকে, ওদিকে রাশিয়া থেকে, ওই সাইড থেকে প্রচুর পরিমাণে লৌহের আমদানি রপ্তানিও চলে, এবং ওই বাদ দিয়ে আরও বেশ কিছুগুলো দেশ রয়েছে যে দেশগুলোর সঙ্গে আমরা আমদানি রপ্তানি করে থাকি এখানের মাধ্যমে। নেক্সট কি রয়েছে? বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি আমরা জানি এখানে আমাদের পশ্চিমবঙ্গে কোলাঘাট রয়েছে, এছাড়াও ব্যান্ডেল রয়েছে, এছাড়াও আরও অন্যান্য আশেপাশের উড়িষ্যা বলো বা তোমার এদিকে ঝাড়খণ্ড বলো, এখানকারও যে বিভিন্ন রকম কর্পোরেশনগুলো রয়েছে, যেমন এই যে ডিভিসি। ডিভিসি আমাদের ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা এই তিনটে রাজ্য মিলে যে কর্পোরেশনটা, সেটাকে আমরা ডিভিসি বলি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এখান থেকে প্রচুর পরিমাণে এক কয়লাজাত তাপ বিদ্যুৎ শক্তি, দুই জল থেকে আনা বিদ্যুৎ শক্তি অর্থাৎ জলবিদ্যুৎ শক্তি, এই দুটো বিদ্যুৎ শক্তির দ্বারা এখানকার ফ্যাক্টরিগুলো রান করতে পারে। নেক্সট কোশ্চানে যাব আমরা। আর কোনো কোশ্চান নেই, এই পর্যন্তই। পরের মডেল কোশ্চানটা পরের দিন আমরা আরেকবার করব। তার আগে তোমরা ভালো করে এখন পড়াশোনাটা করবে মন দিয়ে।